খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালে সড়ক অবরোধ দুপুর 12টা থেকে শিথিল করা হয়েছে। সকাল 9:30টার দিকে যুগ্ম ছাত্র জনতার ফেসবুক পেজ থেকে অবরোধ চলাকালে সংঘর্ষে আহতদের চিকিৎসা ও নিহতদের সৎকার কাজের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এদিকে তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় 144 ধারা চলছে। এসব এলাকার বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চৌকি বসিয়ে জনসাধারণের চলাচল সীমিত করেছে। দীর্ঘ দূরত্বের বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে পরিবহন সেক্টরে এবং আটকে পড়া যাত্রীরা গন্তব্যে রওনা হয়েছেন। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। রাজধানী পুরাতন রমনা থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আফজাল হোসেনের রিপোর্ট। গত 23 সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরদিন ভুক্তভোগীর বাবা অজ্ঞাতনামা 3 জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। এরপর সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্ত শয়নশীলকে আটক করে পুলিশ। এ ঘটনায় হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ি জনপদ। জুম ছাত্র জনতা ডাক দেয় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের। সহিংসতা ও অস্থিতিশীলতা এড়াতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় 144 ধারা জারি করা হয়। পুরাতন রমনা থানা চত্বরে আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বলেন পাহাড়ের পরিস্থিতি নিয়ে। তিনি বলেন, খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতির জন্য প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের দোসররা ইন্ধন দিচ্ছে। ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। উপদেষ্টা আরো বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে একটি মহল এই উৎসব ব্যাহত করার অপচেষ্টা করছে। সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে। এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। বাট একটা মহল যারা চাচ্ছে যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। জনগণের রায়কে জামায়াত ভয় পায় বলেই আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছে, এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নানা অজুহাত দেখিয়ে নতুন করে আগ্রাসনের পথ তৈরি করা হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জনসমর্থন না থাকায় কতিপয় রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে। 56% মানুষ জানেই না যে সংখ্যামতিক নির্বাচন কি। সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। জনগণের রায়কে সবসময় এই জামাত ইসলামী ভয় পায়। এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনোদিন 17টার বেশি আসন পায় নাই। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বাংলাদেশকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। পাহাড়ে আমরা অশান্তির কিছু কিছু ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। দেশে বিদেশে অনেক চক্রান্তকারীরা নানা চক্রান্ত করার চেষ্টা চালাতে চাচ্ছে। প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। কে এখানে যুদ্ধের কথা বলছে? আমরা বিভিন্ন ধরনের অপতৎপরতা দেখছি, আমরা বিভিন্ন ধরনের অপতথ্য প্রচার দেখছি। সেটার বিষয়ে যতটুকু আমাদের ডিফেন্ড করা দরকার আমরা সেটা বলছি। নানাভাবে কি আগ্রাসনের পথ তৈরি করার আপনি পথ সুগম করে দিচ্ছেন, এটা কেন? ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এটা তো আমি মনে করি সাম্প্রদায়িক গোষ্ঠী যদি শক্তি সঞ্চয় করে তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়।
দুপুরে ঢাকার কেরানীগঞ্জের তার নিজ বাড়িতে দুর্গাপূজার প্রথম দিন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। গয়েশ্বর বলেন, একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কারণে নির্বাচন নিয়ে নানা আশঙ্কা তৈরি হয়েছে। তারা চায় না দেশে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হোক। তিনি আরো বলেন, দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, তাই কোনো ষড়যন্ত্র বা সাম্প্রদায়িক শক্তির উত্থানে এদেশের জনগণ বিচলিত হবে না। এই সাম্প্রদায়িক গোষ্ঠী যদি শক্তি সঞ্চয় করে তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সবকিছু হুমকির। সে কারণেই আমরা যারা গণতন্ত্রকে বিশ্বাস করি তারা সমাজকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাজ্য সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। দুপুরে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি। পরে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের তাফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত কয়েক দফায় ইইউর 150 জন পর্যবেক্ষক আসবেন। শিমুল খানের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে ইইউ এর প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দল, যার নেতৃত্ব দেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, একটি অ্যাসেসমেন্ট টিম সাক্ষাৎ করে গেছেন। কিছু বিষয় নিয়ে আলোচনার পর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে সংস্থাটি। ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, ভোট প্রদান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন। ভোট কাউন্টিংয়ের সময় থাকতে পারবেন কিনা, এই সমস্ত জিনিসগুলো করেছেন। আমাদের অবজারভেশন আমাদের সাথে এবং ফার্দার ক্লারিফিকেশন নিয়ে কালকে ফিরে যাবেন এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। এই তো বছরে আমাদেরকে ওনারা এমওইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন, যে ড্রাফটটা নিয়ে আমরা পর্যালোচনা করে এই ড্রাফটটা সাইনিং এর ব্যাপারে আগাবো। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সারা কুক। জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য। The UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission, particularly through national civic education programs, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি। এজন্য বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি। শিমুল খান, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমাতে সরকারি হিসেবে কেবল ঢাকা মহানগরীতে 95,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়, আর সারা দেশের হিসেবে তা 3 লক্ষাধিক রাউন্ড। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। অন্যদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 হত্যা সহ মানবতা বিরোধী অভিযোগের মামলায় হাসানুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর। এসএম আরিফের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এদিনও তার সাক্ষ্যের একাংশ গণমাধ্যম ও ট্রাইব্যুনালের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয়। তদন্ত কর্মকর্তা আহত নিহতের সংখ্যাসহ বিভিন্ন জব্দকৃত প্রমাণাদির বর্ণনা দেন ট্রাইব্যুনালে। একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে যাত্রাবাড়িতে 5 আগস্ট হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরা হয়। প্রামাণ্য চিত্রে পুলিশের হাত থেকে গ্রেনেড ছোড়ার বর্ণনা রয়েছে। তাছাড়া ছাত্র জনতার আন্দোলন দমাতে খরচ হওয়া গুলির সরকারি হিসাবও ট্রাইব্যুনালে তুলে ধরেন তদন্ত কর্মকর্তা। সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। এই যে বোমা নিক্ষেপের সিদ্ধান্ত হয়েছিল এবং তা কার্যকর করা হয়েছিল, তার প্রমাণ
গতকালও আপনারা পেয়েছেন, আজকেও পেয়েছেন। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আগামী 14 অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। 5 অক্টোবর ধার্য করার জন্য নিবেদন করেছিলেন, অনারেবল ট্রাইব্যুনাল এটা সিদ্ধান্ত নিয়েছিলেন 7 অক্টোবর। পরবর্তীকালে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে এটা পরিবর্তন করে 14 অক্টোবর ধার্য করা। এছাড়া জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 8ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলছে শারদীয় দুর্গাপূজা। সনাতনী ধর্মাবলম্বীদের এই উৎসবের আজ মহাসপ্তমী। দেবীকে মহাস্নান করানোর মধ্য দিয়ে সূচনা হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। রাজধানী সহ সারা দেশে মণ্ডপে মণ্ডপে সকাল থেকে শুরু হয়েছে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। শারদীয় উৎসব ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দেশের শান্তি সমৃদ্ধির জন্য সবখানে চলছে প্রার্থনা। আফজাল হাসানের রিপোর্ট। মহাসপ্তমী থেকেই মূল পূজা শুরু। শাস্ত্রীয় বিধান মেনে এদিন প্রতীকী কলাবউকে স্নান করিয়ে ঘট প্রতিস্থাপন করা হয়। এরপর দেবীকে মহাস্নান করানোর মধ্য দিয়ে সূচনা হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সপ্তমী তিথি থেকে জাগ্রত হন দেবী দুর্গা। 10 হাতে দমন করেন পৃথিবীর সব অমঙ্গল আর অশুভকে। 1 বছর পর আবারও দেবীকে পেয়ে আনন্দিত সবাই। সপ্তমীর দিনে আমাদের চাওয়া হচ্ছে যে মায়ের কাছে, মা তো আসলে আমাদের ধরাধামে আসেন আমাদের দুর্গতি নাশ করতে, এবং এই দুর্গতি নাশ করার জন্য প্রতি বছরই আমরা মায়ের কাছে যে আশীর্বাদটা চাই সেটা হচ্ছে যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে, আমাদের মধ্যে অশান্তি আছে, আমাদের মধ্যে বিভিন্ন অসামঞ্জস্যতা রয়েছে, সেগুলোকে দূর করার জন্য মা ধরাধামে আসে আমাদের সমস্ত শান্তি বর্ষণ করেন। দেশের সব ধর্মের মানুষ যেন শান্তি এবং সহাবস্থানে থাকতে পারেন এমন প্রার্থনা করছেন ভক্তরা। অপেক্ষায় থাকি এই দিনটির জন্য। এই দিন আসবে, আমরা মন্দিরে যাব। আজকের এই খুশি সবার সাথে ভাগ করে নিতে খুবই ভালো লাগছে। 1 বছর পর একটা উৎসব আসে, অবশ্যই আমাদের ভালো লাগা উচিত, সবাইকে আনন্দে থাকা উচিত। প্রার্থনা করি যে দেশের মঙ্গল হোক, সব মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাই যেন ভালো থাকে। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। অনেক ভালোই লাগছে, স্কুল ছুটি দিয়েছে, চারদিকে মজা করতে পারছি, পূজার আনন্দ উপভোগ করতে পারছি। তিথি অনুযায়ী আজ থেকেই দেবী দুর্গার শক্তি স্বর্গলোক থেকে মর্তলোকে অবস্থান করবে, আর পূজার দশমীর দিন এ শক্তি মর্তলোক থেকে ফিরে যাবে স্বর্গলোকে। দেশের জন্য, সবার জন্য মঙ্গল কামনা করি এবং দেশের জন্য মঙ্গল হয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে দুর্গাপূজার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, দুর্গাপূজার কেমন পরিস্থিতি দেখছেন রংপুরে? জি তানবীর, যেমনটা বলছিলেন যে আসলে আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে যে শারদীয় দুর্গোৎসব, সেটি উৎসবমুখর পরিবেশে কিন্তু রংপুরে 912টি পূজা মণ্ডপে একযোগে যে পূজা সেটি শুরু হয়েছে। এবং আজকে জানিয়ে রাখি যে আজকে মহাসপ্তমীর দিন। আজকে যদি আপনাকে বলে রাখি যে আজকে সকালে আপনাকে যদি বলি যে নবপত্রিকা স্থাপন, স্নানের মধ্য দিয়ে যে মহাসপ্তমীর পূজার আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। এরপরে 9টি উদ্ভিদে অর্থাৎ যেন খাদ্য সংকট না কারণে কিন্তু মাধ্যম স্থাপন, এরপরে যে চক্ষু স্থাপন, এরপরে প্রতিভা চক্ষু স্থাপনের মধ্য দিয়ে যে আসলে দেবী দুর্গার যে জীবন। আপনাকে জানিয়ে রাখি যে তানবীর, যে আসলে স্নানের মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা মহাসপ্তমী সেটি কিন্তু শুরু হয়। এরপরে যে আমরা দেখছি যে এখানে দেবী দুর্গাকে যারা বিভিন্ন অঞ্চল থেকে অনেক সনাতন ধর্মাবলম্বীরা তাদের সন্তানকে নিয়ে বিভিন্ন নানা বয়সীর মানুষজন কিন্তু এই পূজা মণ্ডপগুলোতে আসছেন এবং দেবী দুর্গাকে তারা কিন্তু আসলে প্রাণ ভরে এবং তাকে কিন্তু আসলে প্রার্থনায় মত্ত থাকতে দেখেছি। এবং দিনভর কিন্তু আমরা মন্ত্রপাঠ, চণ্ডীপাঠের মধ্য দিয়ে যে মহাসপ্তমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আমরা দেখছি। তবে উৎসব মুখর পরিবেশে কিন্তু রংপুরের প্রত্যেকটি পূজা মণ্ডপে এবারে যে উৎসবের আমেজ সেটি কিন্তু বইছে এবং এই উৎসব যেন
শেষ মুহূর্ত পর্যন্ত বিজয় দশমীর মধ্য দিয়ে যেন এই সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় দুর্গা উৎসব সেটি যেন শেষ হয় সেটি কিন্তু কামনা করছেন এখানকার ধর্মপ্রাণ যে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা। তবে জানিয়ে রাখি যে আগামীকালকে মহাষ্টমী দিয়ে যে মহাষ্টমীর পূজা সেটি শুরু হবে, তবে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু তৎপর রয়েছে যাতে করে এই পূজা নির্বিঘ্নে করতে 912টি পূজা মণ্ডপে আনসার সদস্য, পুলিশ সদস্য সহ র্যাবের টহল অব্যাহত রয়েছে, বিশেষ করে সেনাবাহিনীর টহলও কিন্তু রয়েছে। এবং এখন পর্যন্ত রংপুর অঞ্চলে কিন্তু উৎসবমুখর পরিবেশেই যে শারদীয় দুর্গোৎসব সেটি কিন্তু পালিত হচ্ছে। তানভীর, এই ছিল আমার কাছে রংপুর থেকে আজকের মহাসপ্তমীর সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। প্রিয় দর্শক, এই মুহূর্তে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপূজার সবশেষ খবর জানতে যুক্ত হবো আরেকজন সহকর্মী শিমুল খানের সাথে। শিমুল, শারদীয় দুর্গোৎসবে মহাসপ্তমীর পূজা অর্চনা উৎসব কেমন দেখছেন ঢাকেশ্বরী মন্দিরে? আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি শারদীয় দুর্গা উৎসব ঢাকেশ্বরী মন্দিরে। এই মন্দিরে গতকাল ষষ্ঠী পূজার মাধ্যমে শারদীয় যে দুর্গা উৎসব সেই দুর্গা উৎসব চলছে। আজ মহাসপ্তমী চলছে। সেই মহাসপ্তমীতে যারা ভক্তবিন্দুরা রয়েছেন সেই ভক্তবিন্দুরা তাদের যে দুর্গাপূজার যে উৎসব, যে আমেজ, সেই আমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই তাদের যে আরতি ছিল সেই আরতি অনুষ্ঠিত হয়েছে এবং ভক্তরা বিভিন্ন জায়গা থেকে তারা এই ঢাকেশ্বরী মন্দিরে আসছেন, এসে তাদের যে পূজা সেটি দেবী দুর্গাকে উপভোগ করছেন এবং দেবী দুর্গার কাছে প্রার্থনা করছেন। বেশ কয়েকজনকার সাথে আমরা কথা বলছি। দেবী দুর্গা এবারে আসবে, যে অশুভ শক্তি আছে সেই অশুভ শক্তি বিলীন ঘটাবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। এর আগে যদি আমি একটু জানিয়ে রাখি, আসলে রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু বিকেল থেকেই এই ঢাকেশ্বরী মন্দিরে এসে তাদের শুভেচ্ছা রয়েছে সেই শুভেচ্ছা জানিয়েছেন। এবি পার্টির পক্ষ থেকে এসে শুভেচ্ছা জানিয়েছেন ডক্টর কামাল হোসেন ছিলেন, উনিও এসেছেন। এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও কিন্তু এই মন্দিরে এসে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং এর আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, এই দুর্গা পূজাকে কেন্দ্র করে অর্থাৎ দুর্গা উৎসবকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখানে খুব স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজনৈতিক ব্যক্তিরা আসলে কুশল বিনিময় করছেন। আমরা দেখার চেষ্টা করছিলাম কুশল বিনিময় করছেন রাজনীতিবিদরা। তবে এই ছিল আমার কাছ থেকে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ আপডেট। জি শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকেশ্বরী মন্দির থেকে দুর্গাপূজা মহাসপ্তমীর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিমুল খান। দেশের সকল আন্দোলন সংগ্রামে ধর্মীয় বন্ধনকে কেউ বিচ্ছিন্ন করতে পারেনি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশের এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। এ সময় তিনি দুর্গাপূজা উৎসবে পরস্পরের বন্ধন যেন আরও দৃঢ় হয় সেই আশা প্রকাশ করেন। সামনে একটি সুষ্ঠু, অবাধ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বানও জানান এবি পার্টির চেয়ারম্যান। আমাদের এই দেশমাতৃকার সকল আন্দোলন সংগ্রাম এবং গৌরব, আমাদের ক্রিকেট খেলা, আমাদের ফুটবল খেলা, আমাদের জাতীয় সকল অর্জনে আমরা দেখেছি আমাদের ধর্মীয় বন্ধনকে কেউ বিচ্ছিন্ন করতে পারে নাই। এটা যাতে আমাদের প্রত্যেকের বন্ধনকে আরো মজবুত করে, ভালোবাসাকে সুদৃঢ় করে, পরস্পরের হিংসা বিভেদ দূর করে দেয়, আপনাদের জীবন যাতে মহত্বপূর্ণ হয়। কোনো ধর্মই আমাদেরকে হিংসা শেখায় না। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মা ইলিশ সুরক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, এই কর্মসূচি মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025 নামে পরিচিত। এই সময় নদীতে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি, মজুত ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে জানান উপদেষ্টা। এই অভিযানের সময় জলসীমার বাইরে মাছ ধরা ট্রলারের অনুপ্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তবে মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জুলাই ও আগস্ট মাসে ইলিশ আহরণ 2024 সালের তুলনায় যথাক্রমে 33.20% এবং 47.31% কম হয়েছে। এটা
এমন না যে গত 2 বছরেই ঘটছে, আসলে 2020-21 থেকেই 2024-25 পর্যন্ত ইলিশ আহরণ ক্রমাগত কমে আসছে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 735 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগে 1 জন করে মোট 3 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 121 জন, বরিশাল বিভাগে 116 জন, চট্টগ্রাম বিভাগে 98 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 95 জন, রাজশাহী বিভাগে 57 জন, খুলনা বিভাগে 39 জন, ময়মনসিংহ বিভাগে 35 জন, রংপুর বিভাগে 14 জন এবং সিলেট বিভাগে 4 জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।